আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ভারত সম্পর্ক দীর্ঘদিন যাবৎ খুব একটা ভালো যাচ্ছে না। ভালো না যাওয়ার পেছনের প্রধান কারণ বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা যেই সময় থেকে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে অবস্থান নিলেন, তারপর থেকে কিন্তু এই বাংলাদেশকে নিয়ে ভারত এবং ভারতের নানা মিডিয়াম নানা ষড়যন্ত্র, অপতথ্য, মিথ্যা তথ্য প্রচারের মধ্য দিয়ে এবং বাংলাদেশে ভারতের যে স্বার্থগুলো ছিল সেই স্বার্থগুলো বর্তমান যেই সরকার তারা আগের মতো শেখ হাসিনা সরকারের মতো যেভাবে পারপাস সার্ভ করা যায় সেরকম না করার কারণেই ভারতের মধ্যে যে উদ্বেগ, উৎকণ্ঠা, অস্থিরতা সব কিছুই কিন্তু দীর্ঘদিন যাবৎ বাড়ছেই, সেটা কমছে না। তবে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় দিয়েছেন। এই রায়টি দেওয়ার পর বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারতে গেলেন, বৈঠক করে বাংলাদেশে আসলেন। এই সব কিছু মোটামুটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু বাংলাদেশের সাথে ভারতের এই সম্পর্কটা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আর কখনো ঠিক হয়নি। এই অস্থির সময়টা এই বর্তমান সময়ে এসে ভারতের দিক থেকে আরও ব্যাপক হারে বেড়ে গিয়েছে। বেশ কিছু বিষয় নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ভারত কিছু বিষয়ে আবদার করেছিল। সে আবদারগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে অথবা না বলে দিয়েছে। এই না বলার কারণেই কিন্তু ভারতের মধ্যে একটি যে অস্বস্তি ভাব সেটা আমরা দেখছি। এই যে ভারতের নতুন করে অস্বস্তি ভাব এবং কি চেয়েছিল আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে ভারত, প্রধানত দুইটা বিষয় চেয়েছে। সে দুইটা বিষয় কি? প্রধানত প্রথম বিষয়টি হচ্ছে শেখ হাসিনা, দ্বিতীয় বিষয়টি হচ্ছে পাকিস্তান। এখন প্রথমে আসি শেখ হাসিনার বিষয়টি নিয়ে। শেখ হাসিনার যেই রায়টি হয়েছে, তার বিরুদ্ধে যে রায়টি দিয়েছেন যে তার মৃত্যুদণ্ড, এই মৃত্যুদণ্ড রায়টি নিয়ে ভারত বাংলাদেশ সরকারের সাথে একটা সমঝোতায় আসতে চেয়েছিল যে শেখ হাসিনার পরের যেই নেতারা আছেন তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিবেন, তাদেরকে ফাঁসি টাসি যাই হোক দিয়ে দেন, সমস্যা নাই, কিন্তু শেখ হাসিনাকে আপনারা এই যে ফাঁসির রায় থেকে বাদ দিয়ে যাবজ্জীবন দেন বা 2 বছর 4 বছরের একটা জেল দেন, বা এই যে রায়ের আদেশটা সেটা পরিবর্তন করেন। কারণ শেখ হাসিনা তো আর রাজপথে যে পুলিশকে হুকুম দেন সরাসরি, ভারতের মানে কথাটাই অনেকটা এরকম। তো যেহেতু পুলিশের যারা দায়িত্বপ্রাপ্ত ছিল, পুলিশের আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রী বা সেনাবাহিনীতে, র্যাবে, বিজিবিতে যারা ছিল তাদেরকে ফাঁসি টাসি দিয়ে দেন। কারণ বিগত সময়গুলোতে আমরা কিন্তু অনেকটা এরকমই দেখেছি। শেখ হাসিনার রাজনীতিটাই অনেকটা এরকম ছিল যে আওয়ামী লীগের কোনো নেতাকে প্রয়োজন হলে তাকে সামনে এনে নায়ক বানানো, আবার কখনো ভিলেন বানিয়ে দরকারে কোনো নেতাকে হত্যা করে ফেলা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আর আওয়ামী লীগ ভালোভাবে কাজ করছিল বিগত দিনে, এবং সেটা যে ভারতের ফর্মুলায় হয়েছিল অনেকটা নির্দ্বিধায় বলা যায়। তো ঠিক তেমনইভাবে এখন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগের কোনো নেতাকে বাংলাদেশে ছোট মানে নিচের লেয়ারের কাউকে বাংলাদেশে পাঠাবে না, কিন্তু এখন যেটা শুনছি বা বুঝছি, এই জায়গায় দেখছি যে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য যদি তার নিচের পর্যায়ের এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আরও কাউকে যদি বলে দিতে হয়, মানে বাংলাদেশে পাঠিয়ে দিতে হয়, তাহলে পাঠিয়ে দিবে। কিন্তু তাদের চাওয়া হচ্ছে একটা, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড যেটা দিয়েছেন সেটা দেওয়া যাবে না, তার মৃত্যুদণ্ডের আদেশ কমিয়ে এটাকে শর্টকাট করে এই জায়গায় শেখ হাসিনাকে 2-1 বছরের জেল টেল দিয়ে মানে তাকে বিকুশল খালাস করে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে তাকে আবার যাতে পুনর্বাসিত করা যায়, এরকম একটি প্রক্রিয়া ভারতের পক্ষ থেকে চাচ্ছেন। তো এই প্রক্রিয়ায় বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সরাসরি না করে দেওয়া হয়েছে। এমনকি শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাওয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চিঠি দিয়েছেন ভারতের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের কাছে চিঠি, ভারত সেই চিঠি পেয়েছেন, সেটা ভারত স্বীকার করেছেন। আর অন্য আরেকটি বিষয় হচ্ছে পাকিস্তান। দেখুন, ভারতের অনেক মিডিয়া, ভারতের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পাকিস্তান বাংলাদেশকে অস্ত্র দিচ্ছে, নানা সাহায্য সহযোগিতা করছে। এই অস্ত্র নাকি ভারতের বিরুদ্ধে বা চিকেন নেকে সেগুলো কাজ করবে, সেই অস্ত্র দিয়ে নাকি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। এখন দেখুন,
বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র। এখন বাংলাদেশ যদি পাকিস্তান থেকে অস্ত্র কিনে বা রাশিয়ার থেকে কিনে, চায়নার থেকে কিনে বা অন্য যে কোনো রাষ্ট্রের থেকে কিনে, এটা বাংলাদেশ কিনতেই পারে। এখন ভারতের সমস্যাটা কি? ভারত সমস্যা হচ্ছে পাকিস্তান থেকে কোনো অস্ত্র আনা যাবে না, পাকিস্তান থেকে চাল ডাল বা অন্য কিছু করা যাবে না, পাকিস্তানকে তোমরা দূরে সরিয়ে দাও, পাকিস্তান বাংলাদেশের যাতে আশেপাশেও না থাকতে পারে বা আশেপাশেও না থাকে, এই চাওয়াটা হচ্ছে ভারতের। এখন বাংলাদেশ সরকার সরাসরি বলছেন যে পাকিস্তান থেকে বাংলাদেশে আসলে কোনো অস্ত্র আসছে না, এটা ভারতের প্রোপাগান্ডা, মিথ্যা, এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাজানো নাটক। সেই সাজানো নাটক করে এই যে বাংলাদেশ সংলগ্ন যে চিকেন নেক, সেই জায়গায় ভারতের যে সৈন্য বাড়াচ্ছেন, তারা নানা মহড়া টহরা সেই জায়গায় দিচ্ছেন। এই সমস্ত আকাম কুকাম করার জন্য ভারত এখন পাকিস্তানের সাথে বাংলাদেশকে একটি ট্যাগ দেওয়ার চেষ্টা করেছেন যে পাকিস্তান থেকে অনেক অস্ত্র আসছে, মানে পাকিস্তানের সাথে যাতে বাংলাদেশের কোনো সম্পর্ক না থাকে। দেখুন, দীর্ঘ বছর পর বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে কিন্তু ফ্লাইট যোগাযোগ চালু হয়েছে সরাসরি, এবং অন্যান্য আরও অনেক কিছু শিথিল হয়েছে যেগুলো শেখ হাসিনা সরকার যখন বাংলাদেশে ছিল, এবং কি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কগুলো কাটছাঁট করে দিয়েছিল সেই সময় সরকার। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার রাষ্ট্র ক্ষমতা আসার পর থেকে ভারতের পাকিস্তানের সাথে এই সম্পর্কটা অনেকটা মানে ছোট করে নিয়ে আসছে, মানে যত যে ঝামেলাগুলো ছিল সেই ঝামেলাগুলো ছোট করে নিয়ে আসছে। এখন এই যে ভারত এই নানাভাবে এই দুটি জিনিসই বাংলাদেশ সরকারের কাছে চাচ্ছে যে পাকিস্তানের কাছে সাথে সম্পর্ক রাখা যাবে না, তারা অস্ত্র দিচ্ছে, এই দিচ্ছে, সে দিচ্ছে, ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, জঙ্গি টঙ্গি আরও কত কিছু নাটক টাটক। বাংলাদেশ সরকার সরাসরি এবং ইস্পাত কঠিনভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস দাঁড়িয়েছে যে আমাদের কূটনৈতিক সম্পর্ক কোন দেশের সাথে থাকবে, কার সাথে থাকবে, কাদের সাথে থাকবে না, এটা বাংলাদেশ ডিসাইড করবে, বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। এই জায়গায় ভারত কি বলল না বলল সেটা আমাদের যায় আসে না। আপনাদের এর আগে একটি ভিডিওতে ডক্টর খলিলুর রহমান ভারতে বসে সাংবাদিকদের সামনে কি বক্তব্য দিয়েছেন সেটা বলেছি যে বাংলাদেশ চায় না তার পার্শ্ববর্তী রাষ্ট্র বা কোনো দেশের সাথে দেশের অভ্যন্তরে হস্তক্ষেপ, রাজনৈতিক হস্তক্ষেপ, গণতান্ত্রিক ব্যবস্থায় হস্তক্ষেপ, এই সমস্ত বিষয়গুলো। এই কথাগুলো যেমন ডক্টর খলিলুর রহমানের, ঠিক তেমনইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসেরও। তো সেই জায়গা থেকে ভারত আর বাংলাদেশের সাথে এই খেলায় আসলে কিন্তু খুব একটা সুবিধা করতে পারছে না। এখন দেখুন, এই যে শেখ হাসিনাকে ফেরত দিয়েছে, যদিও ভারত কখনোই শেখ হাসিনাকে ফেরত দেবে না, কিন্তু বাংলাদেশ কিন্তু এই যে ইন্টারপোলে শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা, ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে চাওয়া, এগুলো শেখ হাসিনাকে পাবে না এই কারণে ওই যে বাংলাদেশের সাথে ভারতের যে একটা ট্রিটি আছে, বন্দি বিনিময় যে চুক্তি আছে, সেই জায়গায় কিন্তু আবার ভারত একটা ক্লজ লাগিয়ে দিয়েছে যে ভারত আগেই জানতো যে কোনো না কোনো সময় শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশে যে আকাম কুকাম করাচ্ছে, শেখ হাসিনা হয়তো বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে পারে। সেই জায়গায় সেই ট্রিটিতে একটি ক্লজ তৈরি করেছে যে রাজনৈতিক কোনো বন্দী বা তার বিরুদ্ধে, রাজনৈতিক কোনো নেতার বিরুদ্ধে যদি কোনো রায় হয়ে যায় বা তার বিরুদ্ধে যদি এরকম কোনো রায় দেয় আর কি, ফাঁসির আদেশ টাদেশ দেয়, তাহলে তাকে ভারত মানে ওই যে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য থাকবে না, এরকম একটি চুক্তি আছে আর কি। তো এখন এই যে ভারত মানে যেই বিষয়গুলো বাংলাদেশ থেকে চাচ্ছে সেই বিষয়গুলো কিন্তু ভারত পাচ্ছে না। ভারত কিন্তু মনক্ষুণ্ণ হচ্ছে, বড়ক্ষুণ্ণ হচ্ছে এই কারণে ভারত রিফাইন্ড আওয়ামী লীগের একটি ফর্মুলা দিয়েছিল ওয়াকারুজ্জামানের মাধ্যমে, সেটাকে ব্যর্থ হয়েছে। ভারত আবার চেয়েছিল অন্য নেতাদের মধ্য দিয়ে শেখ হাসিনাকে একটু সাইডে রেখে যাতে নির্বাচনটাতে ভারত মানে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেই জায়গায়ও বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের অন্যান্য বিদ্যমান যে রাজনৈতিক দল তারা অনেকে চাইলেও এই বেসিক্যালি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে ক্যাবিনেট তারা কিন্তু চায় না যে আওয়ামী লীগ এত হত্যাযজ্ঞের পরও আবার এই যে ২৬ সালের যে নির্বাচনটা সেই নির্বাচনটা তারা অংশগ্রহণ করুক। তো বাংলাদেশ নিয়ে এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত যেই কয়টা পদক্ষেপ নিয়েছে বা ভারতের স্বার্থ হাসিল করার যেই কয়টা চেষ্টা করেছে, প্রত্যেকটা স্বার্থ হাসিলে ডক্টর মোহাম্মদ ইউনূস পানি ঢেলে দিয়েছে। সেই স্বার্থগুলো বা সেই বিষয়গুলোকে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে
আমলেই নেয় নাই কোনো কারণে, মানে একেবারেই না বলে দিয়েছে যে না, এসব অন্যায্য দাবি, অন্যায্য আবদার বাংলাদেশ কোনো সময় মেনে নেবে না। বাংলাদেশ মানে ওই যে মানে ন্যায্যতার ভিত্তিতে ভারতের সাথে যে সম্পর্ক থাকবে সেটাই বাংলাদেশ সরকার করছেন। তো এই কারণে এখন কিন্তু বাংলাদেশ নিয়ে ভারত বা বাংলাদেশের রাজনীতি নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে এবং এই পাকিস্তান ইস্যুগুলো নিয়ে সব কিছু নিয়ে কিন্তু তারা একটা মেলা অস্বস্তিতে আছে। এখন ভারতের অবস্থা হয়েছে যে না, কুল রাখি না শ্যাম রাখি, বা ওই যে এখন কি করবে, কি করতে পারবে বাংলাদেশকে নিয়ে আসলে কোনো কিছুই মানে কুল কিনারা করে উঠতে পারছে না। কোনো রাজনৈতিক যে তাদের যেমন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বা তারা আরও অন্যান্য যারা আছেন, তারা একটা সময় মানে এভাবে কথা বলতেন, বাংলাদেশকে একদম উড়িয়ে দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা সরাসরি হস্তক্ষেপ করার মতো বক্তব্য দিতেন। বেশ কিছুদিন যাবত আপনারা দেখবেন যে ভারতের সেই কথা থেকে কিন্তু অনেকটা সরে এসেছে। এখন আর কিন্তু ভারত সরাসরি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলে না, তারা একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে। তো এই জায়গায় একটা জিনিস বলবো যে এই যে বাংলাদেশের যে সরকার এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সহ অন্যরা, তাদের বিরুদ্ধে অনেক মানে বিষয়ে তাদের সাথে বাংলাদেশের জনগণের রাজনৈতিক দলের দ্বিমত থাকতে পারে বা তাদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, কিন্তু ভারতের এই অন্যায় আবদার, অন্যায় কথাবার্তার বিরুদ্ধে এই ইউনূস সরকারের যেই শক্ত অবস্থান, সেই অবস্থানটি বাংলাদেশের জনগণ আমি মনে করি যে মানে সাধুবাদ জানানো উচিত। এবং ভারতের এই যে অন্যায় আবদারগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করার মতো যে দুঃসাহসিক বা সাহসিকতা ডক্টর ইউনূস দেখাচ্ছে, এটাও কিন্তু বাংলাদেশের জন্য একটি নতুন ঘটনা এবং ইতিবাচক ঘটনা। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, শেখ হাসিনাকে নিয়ে ভারত আরও অনেক খেলবে, অনেক খেলা ভারতের হয়তো বাকি। সেই খেলাগুলো এই ডক্টর ইউনূস যতদিন থাকবে ততদিন তো খুব একটা সুবিধা করতে পারবে না। পরবর্তী যে সরকারটি আসবে বা সরকার যারা আসবেন, তারাও যাতে এই ডক্টর ইউনূস যে পথটা দেখিয়ে যাচ্ছেন, এই পথটা যদি তারা অনুসরণ করেন অন্তত পক্ষে, তাহলে ভারত কিন্তু বাংলাদেশ নিয়ে ভবিষ্যতে আর কখনো কোনো রকম ষড়যন্ত্র করতে পারবে না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।